সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতাও বটে। আমাদের মঞ্চে আছেন ফয়েজ আলম, অনেকদিন পরে দেখা হলো, যদিও মাঝখানে বাংলা একাডেমিতে কি বিষয়ক ও মধুসূদনকে নিয়ে কথা শুনতে পারি নাই, কেননা প্রাবন্ধিক অনেক বড় করে বলছিলেন প্রায় ঘন্টাখানেক, যার জন্য ধৈর্য রাখতে পারিনি, কিন্তু বলাটা ছিল খুবই ভালো বলেছিলেন। সাজ্জাদ বললো না, সুমন সাজ্জাদ খুবই মধুসূদনকে নিয়ে একটা ভালো আলোচনা করছিলেন। আমরা এখানে একটা ওই ব্যানার রেখেছিলাম, মধুসূদনের 201তম জন্মদিন, আগামীকাল মধুসূদনের জন্মদিন। এটি খুব কেননা মধুসূদন বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, এবং 200 বছর ধরে একজন কবি টিকে থাকা মানে সত্যি সত্যিই তার শক্তিমত্তা এবং প্রয়োজনীয়তা প্রকাশও করে। কিন্তু তবু প্রশ্ন থাকে যে এই সেটিকে কবিরই গুণ, নাকি আসলে আমরা যে শ্রেণী পেশা মানে তৈরি করি, মানে এই যে টেক্সট এবং কনটেক্সট নিয়ে যে আলোচনা ফয়েজ আলম সহ বাইরে হচ্ছিল, সেটি হলো একটি বিষয় বটে। তার কারণ আমি একটি গ্রন্থ লিখেছিলাম, নাম হলো মাহফুজা মঙ্গল, আজ থেকে 36 বছর আগে, এবং গ্রন্থটি প্রকাশের পর থেকেই পাঠকরা যথেষ্ট রকম গ্রন্থটি নিয়েছিল, এখনও পাঠ করে। এবং এই গ্রন্থটি লেখার কারণে আমি এখন পর্যন্ত নন্দিত এবং নিন্দিতও বটে। তার কারণ অনেকেই বলেন এই একজন কবি এ সময় এসে মঙ্গল যে কবিতার সঙ্গে রাখে সে নিশ্চয় আজ যাই হোক আধুনিক নন। তো আমি সব সময় বলি যে আধুনিক হওয়ার তারা তো আমি কখনো দেখাইনি, যে আমাকে আধুনিক হতে হবে কেন। তার কারণ হলো যে আধুনিকতা মানে মধুসূদন দিয়ে শুরু, আমি তো আসলে মানে রায়গুণাকার হতে পারলেই বেশি ভালো হতো, মানে যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, মানে প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে। তো তার কারণ হলো যে আমরা যখন সাহিত্যে আসি এবং শুরু করি, তখন আমাদের মধ্যে একটি যে উচ্ছ্বাস, আবেগ, সৃষ্টিশীলতা, অকৃত্রিমতা তৈরি হয়, সেটি হলো যে যত প্রাণ আছে ঢালিতে পারি। তো এই যত প্রাণ ঢালিতে পারি, কিংবা মানে নজরুলের বিদ্রোহী, বা আমি সেই পুরোহিত, আমি সেই পুরোহিত, মানে অথবা কেহ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বয়ে আনি। তো এই বাণীর সঙ্গে আসলে ততটা যুক্ত যতটা আমাদের হৃদয়, আমাদের প্রকৃতি, আমাদের সময়, ততটা কিন্তু যুক্তিশীলতা কিংবা তার মানে আমরা বলি যে টেক্সট কনটেক্সটের যে বিভাজনগুলি ছাড়াই কিন্তু আমরা সৃষ্টিশীল একটি কর্মে অবতীর্ণ হই। তারপরে যখন আমরা আস্তে আস্তে মানে মনুষ্য সমাজে প্রবেশ করতে থাকি, তখন আমরা দেখি যে নানা রকম হলো আমাদের এই যে মানে যেটাকে বলি যে তাফসিরের দ্বারা, মানে যেটি ফয়েজ আলম এটা বলতে পারবেন, যেহেতু মানে সাইদ বলতে চেয়েছেন যে ইসলামের তো কোনো সমস্যা নয়, সমস্যা হলো তাফসিরের সমস্যা। যে এত কর্তৃপক্ষ তৈরি হয়ে যায়, সেই সব কর্তৃপক্ষ সবাই দাবি করে যে আমরা এই কর্তৃপক্ষই হলো সব, আর সকল কর্তৃপক্ষ বাতিল। তো আমার অনেক দিন থেকেই মনে হচ্ছে যে আসলে মানুষ যে এই পৃথিবীতে এসেছিল এবং সে যে জীবন ধারণ করেছিল এবং বেঁচে গিয়েছিল, তা হলো তার গোত্রপ্রীতির কারণে। অর্থাৎ গোত্র তাকে বাঁচিয়ে দিয়েছিল, যে গোত্রের মাধ্যমে প্রথমে হয়তো রক্তের সম্পর্ক, তারপরে সেটি একটু বিস্তৃত হয়েছে। এটা এখনও আমরা বানর জাতীয় প্রাণী মানে গরিলা কিংবা শিম্পাঞ্জির মধ্যে দেখতে পাই, প্রবল লড়াই হয়, কিন্তু তারা তাদের মধ্যে টিকে থাকতে চায়। এই গোত্রপ্রীতিটাই হলো আমাদের মধ্যে আসলে আসল মানে মানে প্রবৃত্তি আকারে টিকে আছে। কিন্তু মানুষ এই গোত্রকে ভেঙে দেওয়ার জন্য
তার বৃহত্তর অর্থে অনেকগুলি পর্যায় মানুষ, কখনো কখনো ধর্ম এসেছে গোত্রকে ভেঙে দেওয়ার জন্য, আবার ধর্ম নিজেই তার গোত্র তৈরি করেছে, তার মধ্যে আবার অনেক তাফসীর তৈরি করেছে, কর্তৃপক্ষ তৈরি করেছে। তারপরে যখন রাজনীতি এসেছে, রাজনীতি আবার সেগুলি করেছে। আবার আমরা যারা কবি তারা আবার এটি করছি, যেটাকে আমরা বলি অ্যাস্থেটিক্সের নামে, কিংবা আমরা যেটি নন্দন তত্ত্বের নামে, আমরা আমাদের আলাদা আলাদা নন্দন তত্ত্ব। আমি যে নন্দন তত্ত্বে বিশ্বাসী সেটি চঞ্চল আশরাফ কোনোভাবেই এটি হয়তো মেনে নিতে পারেন না, কিংবা চঞ্চল মেনে নিলেও হয়তো ফয়েজ আলম মেনে নিতে পারেন না। অর্থাৎ এই যে আমরা আমি আজ ভাবছি যে চঞ্চলের নাম না করে গালিবের নাম বেশি বেশি করব, যে গালিব হয়তো এটা মেনে নিতে পারেন না। এই যে গালিব মেনে না নিতে পারলে, বা এই যে আমাদের যে এই যে গোত্রগুলি আমরা যে আকাঙ্ক্ষা দেখি, আকাঙ্ক্ষা একটি বহুত্বের আকাঙ্ক্ষাও বটে। কারণ যে আমাদের সকল সমাজ হলো, আমরা যেখানে বসবাস করি সেখানে নানা মত, গোত্র, প্রীতি, এবং আমাদের পরিবার থেকেও আমরা সবাই প্রতিটি মানুষই হলো এক একজন বিচ্ছিন্ন মহাদেশ এবং সৃষ্টিশীল অংশ। সে কেনই বা একটি অংশের সঙ্গে মিলিত পুরোপুরি তার সঙ্গে একমত হবে, কেনই বা সেটার একটি বিরুদ্ধ যাবে? এই সব প্রশ্নগুলি আমাদেরকে সমাধান করতে হয়। নানা রকম যুক্তি দিয়ে আমরা পরস্পর কাছাকাছি থাকতে চাই, কিন্তু সকল যুক্তিই প্রায় শেষ একটি জায়গায় যে আমারটা বাদে, অর্থাৎ আমি যখন এই জায়গাটি বাদে আর সবটাকেই আমি একটি সমতার মধ্যে দেখতে চাই। এই আমিত্বের এই জায়গাকে কোনোভাবেই আমরা হয়তো বলতে চাইনি যে এইটির অবসান হওয়া দরকার। এটি অবসান মোটেও নয়, কিন্তু অনেক সমাজ আসলে, যেটি চঞ্চল আলোচনায় আসলে খুবই চমৎকার করেই বলতে চেয়েছে, আমি বলি যে অনেক সমাজ, যেসব সমাজের আমরা স্বপ্ন দেখি সেই সব সমাজ অনেকটা সেই সব জায়গায় গেছে। বিশেষ করে ইউরোপিয়ানরা একটি সময় তো তারা লুটেরা ছিল, একটি সময় তারা সারা পৃথিবীকে উপনিবেশ স্থাপন করেছে। আজও ফরাসি, হয়তো বিপ্লবের কথা বলতে গেলে এই ফরাসি দাসরা, বা বিশেষ করে আফ্রিকান দাসদের কথা বা উপনিবেশের কথা আমাদের মাথায় চলে আসে, যে এই মানুষগুলি কিভাবে আসলে সভ্যতা গড়ে তুললেন। তার কারণ হলো যে যখন রুশোও বলেন যে আসলে মানুষ স্বাধীন জন্মালেও আসলে আস্তে আস্তে শৃঙ্খলিত হয়, কিন্তু আমি প্রায়ই ভাবি যে রুশো কেমন করে এই কথাটি বললেন। কারণ তিনি যখন এই কথা বললেন তখন তো দেখা গেল যে প্রচুর দাস ব্যবসা করতেন তারা, এবং আফ্রিকায় প্রচুর তাদের উপনিবেশ ছিল, এবং দাস রমণীর পুত্র কন্যা তো দাসই হয়। তো সে কীভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে? আমরা একটি পৃথিবীতে থাকলেও আসলে সবাই স্বাধীনভাবে আসলে জন্মগ্রহণ করতে পারি না। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তারা অনেকগুলি জায়গাতে একটি মতে চলে আসছে, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাগুলি, তারপরে বিচার ব্যবস্থার জায়গাগুলি, ন্যায় বিচারের জায়গাগুলি, কিংবা আমরা যে মানে ক্ষমতায় কে বসবে সেই সব জায়গায় একটি জায়গায় তারা আসতে চেষ্টা করেছে। কিন্তু আমাদের এখানে দীর্ঘ সময় আমাদের আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই একজন প্রবীণ মানুষ, এখানে প্রবীণ হয়তো আমাদের পাপ্রিয়া আপা বলবেন যে আমিও তো প্রবীণ, ফয়েজ আলম কাছাকাছি, চঞ্চল। কেন বলছি যে আমি যে মুক্তিযুদ্ধের আগে আমার জন্ম, সেহেতু আমি এই পুরো 60 বছর ধরে একটা কেওয়াজ দেখে আসছে। সবসময় এই বাংলাদেশে সর্বদাই সকল কিছু নিয়ে একটি সময়ও আমরা পার করি নেই, একটি মুহূর্তও পার করি নেই যে এই একটি সংঘাত আমরা দিয়ে যাই নেই, বিতর্ক দিয়ে যাই নেই, যুদ্ধ এবং রক্তক্ষয়ী এবং এই সাধারণ রক্তক্ষয়ী বিষয়গুলিকেও আমরা একটি জায়গায় এনে আমরা বলতে পারি নাই যে এই কারণে এটি হয়েছে। অর্থাৎ সেই কারণেরও বিপরীত কারণ, হত্যাকারীদেরও পক্ষে অনেক লোক দাঁড়িয়ে যায়, এবং এই দাঁড়িয়ে যাওয়ার প্রশ্ন আমরা একটি সময় অন্তত পক্ষে 71কে বাদ দিলেও আমরা বলতে পারি যে 90 সালে যে এরশাদ খেদাও যে আন্দোলনের মাধ্যমে যে একটি নবসম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশে, অন্তত পক্ষে অংশগ্রহণমূলক গণতন্ত্রের যে জায়গাটা তৈরি হয়েছিল, আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি। আমাদের ফয়জুল লতিফ চৌধুরী ভাই আমাদের মাঝে চলে এসেছেন। যে বিষয়টা বলছিলাম, যে এই যে বিষয়ের মধ্যে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, দেখা গেল যে হয়তো 2 দশকের মধ্যে সেই সব সম্ভাবনা নস্যাৎ করে আমরা
আবারও মানে আমাদের যে পরম্পর্য যুক্তিশীলতা সেইগুলিকে আমরা হারিয়ে ফেলে একটা বিষয়ের মধ্যে দিয়ে দীর্ঘ সময় পার করলাম। এবং এখন পার করার পরে একটি বিষয় আমাদের ধারণা তৈরি হয়েছিল যে সম্ভবত এখন আমরা কথা বলতে পারবো, এখন আমরা পরস্পর কেন এই বিগত সময়গুলি হুজুন পার করলাম। আমি সেদিন বলেছিলাম হুজুন, এটা ওরহান পামুক বলেছিলেন তার ইস্তাম্বুলের মধ্যে যে যে একটি আরবি শব্দ, যে যখন খেলাফত ধ্বংস হলো তখন তার্কিশরা এক ধরনের মানে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তিনি বলছেন যে এই ডিপ্রেশনটা কোনো শব্দ দিয়েই ধরা যাচ্ছিল না, শুধু আরবি একটি শব্দ আছে হুজুন, যেটা হলো যে আমাদের প্রফেটকে মাউন্ট আবুতে যে বন্দি করে রাখলেন এই 2.5 বছর 2.5 বছরের এই সময়টি যেমনভাবে গিয়েছিল। তা আমরা যে হুজুন পার করার পরও আমরা এখনও আবার হুজুনের মধ্যে চলছি কি না, এই প্রশ্নটি কিন্তু যারা আবারও হুজুন তৈরি করতে চান, যে পক্ষেই হোক, তারা আবার আমরা যারা হুজুনেই ঢুকতে চাই, তো তাহলে এই বিষয়গুলি আমাদেরকে চরম হতাশার মধ্যে হয়তো আমাদের উত্তর পুরুষদের আরও নিয়ে যাবে। আমরা সেই যেমন আমরা ফরাসি যে বিপ্লবের কথা বলছিলাম, সেটাও তো অনেক দিন ধরে কথাবার্তা চললো, অনেক আলাপ আলোচনা হলো, অনেক খুন খারাপি হলো, তারপর একটি জায়গায় আসলো। আমরা যারা কবি সাহিত্যিক তারা যদি এই ছোট ছোট গোত্রপ্রীতি থেকে বেরিয়ে আসতে পারি, বাংলা একাডেমি যদিও মানে আমাদের ফয়জুল লতিফ ভাই পুরস্কার নিয়ে একটি পোস্ট দিয়েছে, আমি অভিনন্দন জানিয়েছি। কারণ অভিনন্দন জানানো তো, যদি আমরা পুরস্কার পাই নাই বলে কি অভিনন্দনও জানাবো না, তাহলে তো বোঝা যায় যে আমি নিজেই একটা গোত্রের মধ্যে আছি। অর্থাৎ কোনো না কোনো সময় হয় আমাদেরকে এই টোটাল সিস্টেমটার বিরুদ্ধে দাঁড়াতে হবে, অথবা আমাদেরকে অন্যদের প্রশংসা করার দিকেও এগোতে হবে। শুধু আমাদের নিজেদের নন্দন তত্ত্বের নামে যেন আমরা বিচ্ছিন্ন না থাকি। এবং আমার মনে হয় যে সংস্কৃতি বাংলা এইটা নিয়ে কাজ করতে চাই, কারণ যে এই যে পরিবর্তনের পরে অনেকগুলো তারা যে অনুষ্ঠান করলো, আলোচনা হলো, আমি যদিও তাদের সভ্য নই আবার অসভ্যও নয় বলা চলে, তার কারণ মাঝে মধ্যে আমি গেছি এবং আমন্ত্রিত অতিথি হিসাবেও গেছি, আজকেও কথা বলছি। তো সেই জন্য আমি বলছি যে এই সংস্কৃতি বাংলা যদি এই বিশেষ করে ডায়লগগুলি মানে প্রশ্ন উত্থাপনের বিষয়গুলি প্রশ্ন করতে শেখা এবং প্রশ্ন করতে পারা এবং প্রশ্নকারীকে সেই সুযোগ করে দেওয়া, সেই বিষয়গুলি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটি ভালো হয়তো সম্ভাবনার দিকে এগোতে পারবো। নতুবা আবারও আমাদের হুজুনের মধ্যে ঢুকতে হবে। তো যারা সবাইকে আবারও এই ক্ষুদ্র মিলনায়তনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।